ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলামিন 007 মুভি এক্সপ্লেশন সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানবো 2024 সালে মুক্তি পাওয়া খাদান সিনেমা সম্পর্কে। তো আর কথা না বাড়িয়ে চলো আমরা খুবই সংক্ষেপে সিনেমাটা দেখে আসি। তো মুভির শুরুতে আমরা একটা চলন্ত ট্রেনকে দেখতে পাই। পাশে একটা বাইকে শ্যাম ও মোহন ছিল। শ্যামের হাতে একটা হাতুড়ি, মোহন পিছনে ঢোল নিয়ে বসেছিল। শ্যাম আর মোহন ছিল দুইজন কলিজার বন্ধু। তারপর তারা দুজনে মিলে চলন্ত ট্রেনের গেটের তালা ভেঙে পুরো ট্রেনের কয়লা খালি করে ফেলে। এরপরে সে কয়লাটাকে বোঝাই করে নিয়ে আসে কয়লার যে সিন্ডিকেট সামলায় তার কাছে। কিন্তু সেই লোক তাদের অল্প কিছু টাকা দিয়ে চলে যেতে বলে। তখন শ্যাম বলে, ন্যায্য দামে জিনিস দিব, তার আগে না। এই কথা বলার সাথে সাথে সেখানকার এক লোক শ্যামের গলায় চাকু ধরে, আর শ্যাম সেই চাকু দিয়ে সেকেন্ডের মধ্যে ছেলেটার হাত কেটে ফেলে। এটা থেকে সবাই ভয় পেয়ে যায়। এরপর টাকার ব্যাগ নিয়ে শ্যাম আর মোহন সেখান থেকে চলে আসে। আসার পথে হঠাৎ তাদের পিছনে পুলিশ লেগে যায়। পুলিশ তাদের তাড়া করছিল, কিন্তু শ্যাম আর মোহন দুজনে মিলে পুলিশকে ফাঁকি দিয়ে চলে আসে। এরপরে সে টাকা দিয়ে শ্যাম আর মোহন মিলে কয়লার খাদানের কাজ শুরু করে। জমির নিচে অনেক কয়লার খনি আছে। শ্যাম আর মোহন মিলে লোকজনদেরকে সেখানে কাজে লাগিয়ে দেয়, কিন্তু এইখানে গ্রামের সর্দার বাধা হয়ে দাঁড়ায়। শ্যাম তখন বলে, আমি যেখানে হাত দেই সেটাই আমার হয়ে যায়। সর্দারের সাথে থাকা কিছু লোক বলে, তাহলে তুমি যখন সব নিয়েই যাচ্ছ, আমাদের বুকে গুলি করে তারপরে যাও। আমাদের বেঁচে থাকার সম্বল হচ্ছে এই জমি। এই জমি খুঁড়ে খাদান বানিয়ে ফেললে আমরা এমনিতেই না খেয়ে মরবো। তার চেয়ে ভালো বন্দুকের গুলি খেয়ে মরে যাই। শ্যাম তখন বলে, কথা দিচ্ছি আজ থেকে এই খাদান সবার। দিনের শুরুর 2 ঘন্টা খাদান থেকে কয়লা ওঠানোর দায়িত্ব তোমাদের। 2 ঘন্টায় যত পারো কয়লা ওঠাও, কেউ তোমাদের কিছু বলবে না। এরপরে বাকি সময় আমরা কাজ করব। শ্যাম বলে, কেউ না খেয়ে মরবে না, এটা শ্যামের প্রতিজ্ঞা। সবাই খুশি হয়ে যায়। শ্যাম আর মোহনের পক্ষে সবাই চলে যায়। এরপরে শ্যাম আর মোহন এমএলএর সঙ্গে দেখা করতে আসে। এমএলএ তখন বলে, তাহলে তোমরাই সেই শ্যাম মোহন, কাজ করবে আমার সাথে? এই কথা বলার সাথে সাথে এমএলএর উপরে বিরোধী দলের লোকের আক্রমণ হয়। এখানে গোলাগুলি চলতে থাকে। এমএলএ বলে, তোমরা এখনই এখান থেকে পালিয়ে যাও। শ্যাম বলে, বন্ধুত্ব করতে এসেছি, কিছুটা জান দেব আর কিছুটা জান নেব। এই কথা বলে শ্যাম হাতে একটা কুড়াল তোলেন আর একে একে সবাইকে মারতে থাকে। শ্যাম আর মোহন মিলে এখানে থাকা সবাইকে মেরে ফেলে। এরপর এমএলএ শ্যামকে বলে, ঠিক আছে বন্ধু বলছো তাই তোমাকে ধন্যবাদ দেব না, সাথে আছি, তোমরা তোমাদের কাজে এগিয়ে যাও, তোমাদের পুরো স্বাধীনতা দেওয়া হলো। শ্যাম আর মোহন মিলে তাদের কয়লার খাদানের কাজ বড় করতে থাকে। তাদের কাজও বাড়তে থাকে। এদিকে সর্দারের বোন যমুনাকে শ্যাম পছন্দ করত। তার একটা বান্ধবী ছিল, তার নাম হচ্ছে রেখা। এরপরে রেখার সাথে মোহন আর শ্যামের সাথে যমুনার বিয়ে ঠিক হয়। তারপর তারা দুই বন্ধু একই মণ্ডপে বিয়ে সম্পন্ন হয়। দুই বন্ধু দুই ভাইয়ের মতো জীবন পার করছিল। বিয়ে হওয়ার পর শ্যাম যমুনাকে সময় দিতে থাকে, তাদের ভালোবাসার মুহূর্তগুলো উপভোগ করতে থাকে। এর সঙ্গে সঙ্গে তার কাজও ঠিক রাখছিল। কিন্তু এমএলএ যেহেতু সব কাজ শ্যাম আর মোহনকে দিয়েছে, তাই তাদের আস্তে আস্তে শত্রুর সংখ্যা বাড়তে থাকে। এভাবেই বছর পার হয়ে যায়। একদিন যমুনাকে হাসপাতালে নেওয়া হয়। তাদের ঘরকে আলো করে ফুটফুটে এক ছেলের জন্ম হয়। শ্যাম তার ছেলেটিকে কোলে নিতেই যাবে, ঠিক তখনই মোহন এসে বলে, খাদানের কিছু লোক ঝামেলা করছে, এমএলএর বিরোধী দলের লোকেরা এসে সেখানে কাজে বাধা দিচ্ছে। শ্যাম বলে, ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। যমুনাকে বলে, আমি এখনই যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে আসব। মোহন তার সঙ্গে যেতে চাইলে শ্যাম বলে, আরে মশা মারতে যাচ্ছি, বাঘ শিকার করতে না, তুই এখানেই থাক, আমি তাড়াতাড়ি চলে আসব। শ্যাম এখানে এসে বলে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস অ্যাকশন ভুলে গেছি? এরপর শ্যাম হাতে একটা কুড়াল তুলে নেয়, মুখে একটা সিগারেট নিয়ে সবাইকে মারতে থাকে। এখানে অস্থির লেভেলের একটা ফাইট দেখানো হয়। একটা সময় একটা পুলিশের বুকে চাকু গেঁথে দেয়। এরপর সব পুলিশরা মিলে শ্যামকে ঘিরে ধরে আর তাকে জেলে নেওয়া যাওয়া হয়। কোর্ট থেকে রিমান্ডের আদেশ নেওয়া হয়। কোর্টের বাইরে বৃষ্টির মধ্যে যমুনা তার কোলের ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। শ্যাম কানে গিয়ে বলে, মধু, তার মানে তার ছেলের নাম মধু রাখে শ্যাম। মোহন বলে, দেখছি কি করা যায়। রিমান্ডে শ্যামকে অনেক অত্যাচার করা হয়, অনেক মারা হয়। যমুনা বাড়িতে এসে উদাস হয়ে বসে থাকে। শ্যামের হাতে একজন পুলিশ মারা গেছে, এই জন্য শ্যামের জামিন হয় না। একদিন থানায় থেকে খবর আসে। যমুনা থানায় যায়, আর এখানে গিয়ে যা দেখে সেটা দেখলে তোমরাও অবাক হয়ে যাবা। যমুনা থানায় এসে দেখে শ্যামের লাশ ঝুলতেছে। শ্যাম গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এরপর বাসায় ফিরে ধর্মীয় অনুযায়ী সব কাজ করা হয়। এরপর এমএলএ সবার সামনে একটা ভাষণ দেয়। সে ভাষণে বলে, শ্যাম আমার জীবন বাঁচিয়েছিল,
মোহন আমার বন্ধু, আজ থেকে খাদানের সব কাজ ওই দেখ। মোহন তখন বলে শ্যাম থাকলে সবার কথাই ভাবতো, তাই আমি একটা সিন্ডিকেট তৈরি করেছি। কয়লার উপরে সবার অধিকার থাকবে, সবাইকে সবার শেয়ার ভাগ করে দেওয়া হবে। তারপর থেকে খাদানের কাজ আস্তে আস্তে বাড়তে থাকে। মোহন পুরো দেশে ব্যবসা শুরু করে। আস্তে আস্তে এই কয়লা মোহনের কাছে সোনার মতো দামি হয়ে যায়। এরপর আমাদের 22 বছর পরের সিন দেখানো হয়। শ্যাম মারা যাওয়ার পর যমুনা তার ছেলেকে নিয়ে আর তার ভাইকে নিয়ে গ্রামে থাকতো, কারণ স্বামীর বন্ধুর কামানো টাকায় সে বেঁচে থাকতে চায় না। মধু বড় হয়ে গেছে, দেখতে ঠিক তার বাবার মতোই হয়েছে। মধু তখন ডান্স করছিল, তখন তার মামা এসে বলে তোর মা রাগ করছে, তুই এখন বাসায় যা। মধু তখন বলে মাকে এসব কে বলছে? তখন মধুর মামা বলে কে আবার? যে সব সময় তোর মার কাছে তোর নামে নালিশ করে সেই বলছে। মধু তখন লতিকার সাথে দেখা করতে যায়। লতিকা হচ্ছে মধুর গার্লফ্রেন্ড, মানে এই ছবির নায়িকা। কিন্তু লতিকাকে দেখার পর মধুর রাগ মিনিশেই শেষ হয়ে যায়, তাই সে কিছু না বলে বাড়ির দিকে রওনা দেয়। এখানে ভাই আমি তোমাদের ছোট্ট করে একটা কথা বলি, প্রায় অনেক ছেলেই আছে তারা তার ভালোবাসার মানুষের কাছে দুর্বল। এখানে যত রাগ অভিমান করবে তাকে একবার দেখার পর সব একবারে মাটির সাথে মিশে যাবে। তো যাই হোক, আমরা সিনেমায় ফিরে আসি। মধু যখন চলে যাচ্ছিল পিছন থেকে লতিকা তাকে ডাকতে থাকে। কিভাবে ডাকে সেটা তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। মধু, ও মধু, ও মধু, I love you, I love you. বাসায় আসলে তার মা তাকে বলে তুই এত বড় হইছিস, কিছু করছিস না কেন? তোর বাবার নামটা ধরে রাখতে পারছিস, সিন্ডিকেটের মেম্বার হয়ে যা। তোর বাপ যে সাম্রাজ্য রেখে গেছে সেটাই তোর অধিকার। মধু বলে না মা, আমি এসব চুরির কাজ করতে পারবো না, যেমন আছি ভালো আছি। এই বলে রাগ করে বাসা থেকে চলে যায়। মধুর মন খারাপ, তাই লতিকার সাথে বসে গল্প করতে থাকে। মধু লতিকাকে বলে মন চায় এই খাদানের কয়লা এই কালো দুনিয়া ছেড়ে বন জঙ্গলে চলে যায়। লতিকা মজা করে বলে কোন বনে যাচ্ছ আমাকে বলে যেও, যেন তোমার পিছু পিছু আমিও যেতে পারি। মধু এরপরে আর কথা না বলে চলে আসে। রাতে মধু বাসায় এসে দেখে মধুর মা ঘরে দরজা লাগিয়ে শুয়ে পড়ছে। মধু তার মাকে ডাকতে থাকে, কিন্তু তার মা দরজা খোলে না। ছেলে কাজ না করুক কোনো সমস্যা নেই, কিন্তু যে ছেলে বাপকে চোর বলে তাকে কেন ঘরে ঢুকতে দেব? মধু অনেক ডাকাডাকি করার পরও যখন দরজা খুলে না, এরপর সে লতিকাদের বাড়িতে চলে যায়। লতিকা তখন মধুকে ঘুমানোর জন্য একটা বালিশ আর একটা কম্বল দেয়। মধু লতিকার হাত ধরে, কিন্তু লতিকা মুচকি হাসি দিয়ে হাতটা ছাড়িয়ে চলে যায়। এরপরে একদিন খাদানের কাজ করার সময় মধুর দাদু মারা যায়। খাদানে কাজ করতে গিয়ে যারা মারা যায় তাদের লাশ হস্তান্তর করা হয় না, তাদের লাশ বস্তাবন্দি করে পানিতে ফেলা হয় অথবা মাটিতে চাপা দেওয়া হয়। মধু তখন দৌড়ে আসে আর সবাইকে আটকানোর চেষ্টা করে। মধু তখন সবাইকে এসে মারতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ক্রেন দিয়ে লাশটাকে পানিতে ফেলা হয়। মধু সেই পানিতে লাফ দেয় আর লাশটা উঠিয়ে নিয়ে আসে। মধু তখন সবাইকে বলে আজ থেকে এই খাদানের কাজ বন্ধ, গ্রামের কেউ এই খাদানে কাজ করবে না, তাই কারোরই জীবন যাবে না। গ্রামের একটা ছেলে ঝামেলা করছে, এটা শুনে মোহনের ছেলে মাখন সেখানে আসে। এরপরে দুজনের মধ্যে একটা ফাইট শুরু হয়, দুজন দুজনকে মারছে। মধু আর মাখন যখন মারামারি করছিল তখন সেখানে মোহন চলে আসে, এসে দুজনকে থামায় আর বলে কার সাথে ঝগড়া করছিস? ওই তোর বড় ভাই হয়। মোহন মধুকে বলে শুনছিলাম তুই তোর বাপের মতো দেখতে হইছিস, আজ নিজের চোখে দেখলাম। তোরা আর কতদিন দূরে থাকবি, আমার কাছে চলে আয়। পরের দিন মধু, মধুর মা আর তার মামা সবাই মিলে মোহনের বাসায় যায়। মোহন সবাইকে অনেক আপ্যায়ন করে। এরপর মোহন মাখনের সামনে মধুকে বলে এই পুরো সাম্রাজ্য তোর, আয় বস, সিন্ডিকেট সামলা, আমি সবকিছু শিখিয়ে পড়িয়ে দিই। তোর বাপ থাকলে এটাই করতো। কিন্তু মধু বলে আজ আসি, এই বলে সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসে। মধুর মা বলে এতদিন আমি এইসবের মধ্যে যাইনি, কারণ আমি চাইনি কারো কামানোর টাকায় বসে বসে খেতে, কিন্তু এখন চাই তুই যা, তুই কাজ কর, নিজের যোগ্যতা নিজের জায়গা তৈরি কর। কিন্তু মধু আবারও সে একই কথা বলে আমি চোরের কাজ করতে পারবো না, চোরের বেটা চোর হবে না। এটা শুনে যমুনার চোখে পানি চলে আসে আর মধুকে একটা চড় মারে। মধুর মামা তখন বলে ও শ্যামকে দেখেনি, সেই জন্য এমন কথা বলছে। ওই দিন রাতে মামা ভাগ্নে একসঙ্গে বসে লাল পানি খায়। মধুর মামা তখন মধুকে বলে তুই তো জানিস না তোর বাপ কি ছিল, তুই তো দেখিসনি। সে সবার মঙ্গল করত, সবার ভালো চাইতো, কারো ক্ষতি হতে দিত না। কয়লার খাদানের কাজ তার হাতেই শুরু হয়েছিল। মধুকে সমস্ত ঘটনা খুলে বলে। মধু তখন ইমোশনাল হয়ে যায়। মধু বাড়ি ফিরে আসে, মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর বলে
মা আমি কাজ করব, আমি আমার যোগ্যতায় নিজের রাজত্ব গড়ে তুলব, বাবার যোগ্য সন্তান হয়ে দেখাবো। এসব বলে মধু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মধু মোহনের বাসায় যায়। ওখানে গিয়ে বলে, কাকা আমি তোমার সাথে কাজ করতে চাই, কিন্তু আমি আমার যোগ্যতা প্রমাণ করেই তবে এই কাজ হাতে নেব। মোহন বলে, আজ সন্ধ্যায় কীর্তন আছে, মাকে নিয়ে চলে আসে। সন্ধ্যায় মধু আর মধুর মা আসে মোহনদের বাড়িতে। মোহন তখন কীর্তনের আসরে ঢোল নিয়ে চোখ বন্ধ করে রাধা নাম জপ করতে থাকে, কিন্তু হঠাৎ কিছু লোক মোহনের উপরে আক্রমণ করে। এদিকে মোহনের লোকেরা আগে থেকেই অস্ত্র হাতে নিয়ে আসরে এসেছিল, একের পর এক সবাইকে মারছিল, কিন্তু হঠাৎ কয়েকজন মধুর মাকে আঘাত করে বসে, যেটা দেখে মধু তখনই হাতে একটা কুড়াল তুলে নেয় আর সবাইকে কুপিয়ে মারতে থাকে। মোহন তখন মধুকে একটা বন্দুক হাতে দেয়। মধু তখন বলে, আজ থাক কাকা, অন্য কোনো দিন। কিন্তু মোহন বলে, তুই যে এতদিন যে গল্প শুনে এসেছিস তোর বাপ আত্মহত্যা করেছে, তুই ভুল শুনেছিস, তোর বাপ আত্মহত্যা করে নাই, তোর বাপকে মেরে ফেলা হয়েছে, তার খাবারে বিষ মেশানো হয়েছিল। এই সে লোক যে এই কাজটা করেছে, তুই ওকে না মারলে ছেড়ে দে, কিন্তু মনে রাখিস ওই তোর বাপের খুনি। এটা শুনে মধু এক মুহূর্ত অপেক্ষা করে না, মোহনের হাত থেকে বন্দুকটা উঠিয়ে নেয় আর গুলি করে লোকটাকে উপরে পাঠিয়ে দেয়। এরপরে বাসায় রক্তাক্ত অবস্থায় ফিরে আসে। লতিকাকে বলে, এখনো কি ভালোবাসবি? লতিকা বলে, হ্যাঁ, তোর রং যাই হোক না কেন, লাল কালো সাদা, সারা জীবন ভালোবাসবো, বিয়েও করব। এরপরে লতিকা আর মধুর বিয়ে সম্পন্ন হয়। সবাই মিলে তারা মোহনের বাসায় থাকতে শুরু করে। মধু মোহনের সাথে কাজ করতে থাকে, সব ঠিকঠাক ছিল, কিন্তু মোহনের ছেলে মাখন আর তার মামা এসব সহ্য করতে পারে না। দুজনে মনে মনে অনেক জ্বলতে থাকে। মোহন এখন সবকিছুতে মধুকে এগিয়ে রাখে। একদিন মাখন এসে বলে, বাবা একটা ঝামেলা হয়ে গেছে, তোমাদের পুরনো কয়লার ব্যাপারী আমার লোহার ফ্যাক্টরিতে আস্তানা গেড়ে বসেছে, এখন যদি কিছু না করা যায় তাহলে আমাদের অনেক বদনাম হয়ে যাবে। মোহন বলে, যা করা লাগে করবি, কিন্তু মধুকে সাথে রাখবি। এরপর মাখন, তার মামা আর মধু কিছু লোকজন নিয়ে সেই ফ্যাক্টরিতে চলে যায়। মাখন মধুকে বলে, ভেতরে আমি আর মামা যাব, তুই এখানেই থাকবি, তোর ওখানে কোনো কাজ নেই। মধু চুপচাপ ওইখানেই দাঁড়িয়ে থাকে। মাখন ভেতরে গিয়ে সেই পুরনো কয়লার ব্যাপারীকে বলে, আমি মোহন দাসের ছেলে মাখন, তুই জানিস না কার জিনিসে হাত দিয়েছিস? লোকটা তখন বলে, তোর বাপ কয়লা নিয়ে যাবে, তুই লোহা নিয়ে যাবি, আমরা কি চুরি করে বসে থাকবো নাকি? মাখন তখন একটা বন্দুক বের করে তার কপালে ধরে, কিন্তু মাখন তাকে আস্তে আস্তে 50 থেকে 100, 100 থেকে 150 লোক তার আশেপাশে চলে আসে, আর একজন লোক এসে মাখনের মাথায় বন্দুক ধরে বসে। তারা বুঝে যায় তারা এখান থেকে আর বেরোতে পারবে না। ঠিক তখনই পেছন থেকে মধু এসে বলে, ভাইজান থামেন। মধু তখন মাখনকে একটা চর মেরে বলে, জানিস না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, আমরা এখানে মারামারি করতে আসিনি। এই বলে মুহূর্তের মধ্যে একটা বন্দুক হাতে নেয় আর ব্যাপারীকে সোজা মাথায় শুট করে দেয়। আর এখানে ব্যাপারীর গল্প শেষ হয়ে যায়। মধু তখন সবাইকে বলে, আর লাফালাফি করে কোনো লাভ নেই, এই ফ্যাক্টরির প্রফিট সবাইকে দেওয়া হবে যদি তোমরা আমাদের হয়ে কাজ করো। সবাই এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মধু এভাবে পুরো বিষয়টা ম্যানেজ করে নেয়, কিন্তু বাসায় ফেরার পর মোহন তাদেরকে বলে, তোরা এসব কি করে এসেছিস? মধু তখন বলে, মাখন বিপদে ছিল, রিস্ক তো নিতেই হতো। মোহন বলে, এতদিনের সিন্ডিকেট নিয়ম কানুন সব তোরা ভেঙে দিয়েছিস, এখন কে কার ঘরে ঢুকে কাকা মারবে তার কোনো ঠিক ঠিকানা নেই, বিপদ আর শত্রুতা বাড়িয়ে ফেলেছিস। এসব কথার মাঝে হঠাৎ এমএলএ চলে আসে আর বলে, মোহন আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো তোমার ম্যানেজ করে রাখতে হবে। তোমার কাছে কি এমন কেউ আছে যে এই কাজটা করতে পারবে? মাখন বলে, বাবা আমি এই কাজ করব, কিন্তু মোহন বলে, মধু এই কাজ করবে। তারপর মধুকে এই কাজটা দেওয়া হয়। মধু তখন একটা নৌকায় সব টাকা রেখে মাটিতে লুকিয়ে রাখে। পরের দিন সেই টাকা মোহনকে বুঝিয়ে দেয়। মোহন অনেক খুশি হয়ে যায়। এসব দেখে মাখন ও তার মামা জ্বলতে থাকে। এরপরে একদিন এক বয়স্ক বাবা এসে মধুকে বলে, বাবা তুমি আমার মেয়েকে বাঁচাও, মাখন ওরে তুলে নিয়ে গেছে। মধু তখন বলে, আমি দেখতেছি কাকু কি করা যায়। এরপরে ফ্যাক্টরিতে এসে মধু দেখে সেই মেয়েটা আহত অবস্থায় এখানে পড়ে আছে। সেই মেয়েটাকে মধু তার বাইকে করে তার বাসার দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় মধুকে পুলিশ আটকে ফেলে আর বলে, কিরে এখন থেকে মেয়ের দান দাও শুরু করে দিয়েছিস? মধু বলে, আপনি ওর কাছেই শুনে দেখুন কে ওকে উঠিয়ে নিয়ে গেছিল। ঠিক তখনই মেয়েটা সবাইকে অবাক করে দিয়ে বলে, মধু আমাকে তুলে নিয়ে গেছিল। আর মেয়েটার বাবাও সেই মধুর বিরুদ্ধে সাক্ষী দেয়। পুলিশ তখন মধুকে জেলে নিয়ে যায়। আর এসব পরিকল্পনা ছিল মাখন আর তার মামার, কিন্তু মোহন থানায় এসে মধুকে ছাড়িয়ে। মধু তখন একটা বন্দুক নিয়ে মাখনকে মারতে যায়, কিন্তু তার মা নিষেধ করে, কারণ খুন কখনো কোনো কিছুর সমাধান হতে পারে না, এতে আরো শত্রুতা বাড়বে। মধু তার মায়ের কথা শুনে থেমে যায়। এরপরে সন্ধ্যায় মধু একটা মদের দোকানে বসেছিল, সেখানে মাখন এসে বলে, কিরে বউর উপর থেকে কি মায়া উঠে গেছে, বাইরে মুখ কালো করে বেড়াচ্ছিস, আমাকেও 2-1
দিন দেশ মধুর আগে থেকে মাথা গরম ছিল। মাখনের এই কথা শুনে হাতে থাকা কাচের বোতল সোজা মাখনের মাথায় মেরে দেয়। কাচের বোতল ভেঙে মাথার ভিতরে ঢুকে যায়। আর এখানে মাখনের গল্প শেষ হয়ে যায়। মোহনের একমাত্র ছেলে মাখনের মৃত্যুতে মোহন তো রেগে আগুন হয়ে যায়। ধর্মীয় রীতি অনুযায়ী নিজের হাতে ছেলের চিতায় আগুন দেয়। অন্যদিকে মধু আসে এমএলএ এর কাছে, এসে বলে, স্যার আপনি আমাদের একটু কথা বলিয়ে দেন, এই কাজটা আমি ইচ্ছে করে করিনি, দোষটা আসলে মাখনের ছিল। তখনই এমএলএ এর ফোনে মোহনের ফোন আসে। মোহন তখন এমএলএ কে বলে, আপনার পাশে যে আছে ফোনটা তাকে দিন। মোহন তখন মধুকে বলে, মধু তুই যে ফ্যাক্টরি আমাকে উপহার দিয়েছিলি সেই ফ্যাক্টরিতে তাড়াতাড়ি চলে আয়, রক্তের হিসাব এখনো কিছু বাকি আছে। মধু সেই ফ্যাক্টরিতে যায়। তার সামনে যেই আসছিল তাকেই সে মারছিল। এক পর্যায়ে সে দেখে সামনে মোহন তার মা আর লতিকাকে বন্দুক ঠেকিয়ে রেখেছে। মধুর দিদাকে আগে মেরে ফেলা হয়েছে, কিন্তু মধু কিছু বুঝে ওঠার আগে মোহন মধুকে গুলি করে ফেলে। আর সেই মুহূর্তে তার মামা সামনে এসে দাঁড়ায়। সেই গুলি তার মামার গায়ে লাগে আর তার মামা সেখানে মারা যায়। এরপরে মধু লুকিয়ে পড়ে আর তার কৌশল মতো সবাইকে মারতে থাকে। সুযোগ বুঝে মোহনের সামনে এসে বলে, কাকা এসব বাদ দিন, এইসব মাখন শুরু করেছে। মোহন তখন বলে, না রে মধু, এসব মাখন শুরু করে নাই, আমিও শুরু করি নাই, তুইও শুরু করস নাই, এসব শুরু করছিল তোর বাপ। আমি বাংলাদেশ থেকে এই দেশে এসে নিজের বুদ্ধি দিয়ে এই সাম্রাজ্য বানিয়েছি। কোথায় কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে সব আমার বুদ্ধি ছিল। আর তোর বাপ এসে সবার সামনে ফুটেজ খাইতো, আমার সামনে সে রাজা হয়ে বেড়াইতো, আর তোর বাপের সামনে আমার নিজেকে কুত্তা মনে হইতো। তোর বাপ যখন জেলে গেছিল তোর বাপকে বের করা আমার 2 মিনিটের ব্যাপার ছিল, কিন্তু আমি বের করি নাই। মোহন যখন এসব কথা বলছিল কথার তালে তালে মধু তার কাছে আসতে থাকে। মোহন তখন বলে, কিন্তু আমি সুযোগটা হাতছাড়া করি নাই, আমি তাকে বের হতে দেই নাই, আমি তার খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম, এরপরে নিজের গলার গামছা খুলে তোর আদামরা বাপকে টানিয়ে দিয়েছিলাম। এই কথা বলার সাথে সাথে মধু একটা দড়ি হাতে নেয় আর মোহনের গলায় পেঁচিয়ে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেয়। একইভাবে মৃত্যুর আগে মোহন আবছা চোখে শ্যামের চেহারা দেখছিল। আর এইখানেই মোহনের গল্প শেষ হয়ে যায়। মধু তার মা আর লতিকাকে নিয়ে সেখান থেকে চলে আসে। এবার এই কয়লার সাম্রাজ্যের নতুন রাজা হয়ে যায় মধু। আর এইখানেই 2024 সালে মুক্তি পাওয়া খাদান সিনেমাটা শেষ হয়ে যায়। এরপরে আমরা ইন্ডিয়ান সুপার হিরো ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা সম্পর্কে জানবো। আর তোমরা কোন মুভিটা দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।